ব্রিটিশ ব্যবসাদারদের আদিম যে পুঁজিবাদী আক্রমণ শোষণ, তার ফলে আমাদের কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে। ফলে কুটির শিল্পের সেই শ্রমজীবীরা তারা হয় ক্ষেতমজুর আর নয় কৃষকে পরিণত হবে। জমির উপর চাপ বাড়ল, জমির উপরে চাপ বৃদ্ধি, জঙ্গল সাফাই করে আবার আবাদের দিকে চলে গেল। এইভাবে এই জেলার পূর্ব ইতিহাস যদি আমরা বলি 200 বছর আগে, 250 বছর আগে, 150 বছর আগেকার ইতিহাস এইভাবে হচ্ছে পরিবর্তিত হয়েছে। আজকের যে চেহারায় আসতে সময় লেগেছে। তো যাই হোক, সুলতানি আমল বা মুঘল আমল থেকেই একটা জমিদারি ব্যবস্থা ছিল সরকারের খাজনা আদায়ের জন্য। যাদের যে কর্মচারীদের ব্যবহার করা হতো তাদের জমিদারি বলতো। এই জমিদার ব্রিটিশ আমলে এসে তাদের জমির মালিক জমিদার করে দেওয়া। যে এলাকার খাজনা তারা আদায় করছেন সেই এলাকার তারা জমিদার এবং জমির মালিক, এটাই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে করে দেওয়া হয়। তারপর থেকে হাওড়ায় জমিদারির একটা পরিবর্তন ঘটে। বর্ধমানের জমিদারের কথা বলেছি, কিন্তু তার অধীনে অনেকগুলি ছোটোখাটো জমিদার ছিল। কৃষককে সব জমিদারকেই খাইয়ে পরিয়ে বড়লোক বানিয়ে চলতে হতো। 1870 সালে হান্টার সাহেব, একজন ব্রিটিশ আমলা, তিনি বাংলার একটা বিস্তৃত তথ্য সংগ্রহ করেন এবং তিনি তখন বলেন যে 1870 সালের আগে বাংলায় কোনো ভূমিহীন কৃষক ছিল না। আবার 1940 সালে এসে আরেকজন ব্রিটিশ আমলা একটা কমিশন করেন, তদন্ত করেন বর্গাদারদের সঙ্গে। তার নাম হচ্ছে প্লাউড কমিশন। 1940 সালে তখন আমাদের স্বায়ত্তশাসন চালু হয়ে গেছে। ফজলুল হকের সরকার কৃষকদের দাবি মেনে তারা হচ্ছেন এই কমিশন নিয়োগ করেন। সেই কমিশন বলে হাওড়া জেলায় 40% জমি ভাগ চাষিদের দ্বারা চাষ হয়। তো ভাগ চাষি কারা? যার নিজের জমি নেই, পরের জমিতে চাষ করে। ক্ষেতমজুর দেখা গেল। তাহলে 1870 থেকে 1940 এই সময়ের মধ্যে সাম্রাজ্যবাদী শোষণ এবং জমিদারি শোষণের তীব্রতা এই জায়গায় ছিল। হাওড়া জেলাতে ক্ষেতমজুর বাড়ল। আজকে হাওড়া জেলায় ক্ষেতমজুর সংখ্যা কৃষকের চেয়ে বেশি, সেন্সাস রিপোর্ট যা বলছে, এবং বাস্তবেও তাই। আবার আমরা দেখতে পাই যে কৃষকদের একটা অংশ অন্য পেশাতেও চলে গেছে। এইরকম একটা আর্থ সামাজিক পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এগুতে এগুতে আমরা দেখতে পেলাম কৃষক জমিদারের যে নায়ক গোমস্তা কর্মচারী তাদের সঙ্গে নানা ব্যাপারে কৃষকদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলির বহিঃপ্রকাশ নানাভাবে হয়েছে। এই দ্বন্দ্বগুলির বহিঃপ্রকাশের মধ্য দিয়ে গ্রামাঞ্চলে হাওড়া জেলায় কৃষক আন্দোলন গড়ে ওঠে। আজকে আমাদের আলোচ্য বিষয় সংগঠিত কৃষক। অসংগঠিতভাবে অসংখ্য কৃষক আন্দোলন গড়ে ওঠে, তার তথ্য ইত্যাদি খুব বেশি রেকর্ডে নেই। যারা গবেষক তারা হয়তো কিছু কিছু পুরনো সংবাদপত্র ইত্যাদি থেকে বা সরকারি রিপোর্ট থেকে কিছু কিছু তথ্য সংগ্রহ করতে পারে। এখন পর্যন্ত এই ব্যাপারে শ্রদ্ধেয় দুঃখরণ ঠাকুর চক্রবর্তী তার তেভাগার, হাওড়া জেলা ও তেভাগা নিয়ে তিনি একটি বই করেছিলেন। কৃষক আন্দোলনের প্রখ্যাত নেতা প্রয়াত কমরেড জয়কেশ মুখার্জি, তার একটা বই ছিল। কৃষক সভার পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয় কৃষক সভার জন্মের 50 বছরে
তিনি একটা বই লেখেন, হাওড়া জেলার কৃষক সমিতির 50 বছর। এইগুলি হচ্ছে কিছু প্রামাণ্য তথ্য এখনও আছে। এগুলো থেকে আমরা ওই সময়ে সংগঠিত কৃষক আন্দোলনের কথাটা জানতে পারি। হাওড়া জেলায় সংগঠিত কৃষক আন্দোলন কৃষকরা প্রথমে গড়ে তোলেননি। এটা গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করেছিলেন প্রথম কিছু মধ্যবিত্ত প্রগতিশীল মানুষ, যারা সমাজের পরিবর্তনটা চাইছিলেন এবং কৃষকদেরও সংগঠিত করা তাদের দাবি দেওয়া নিয়ে খানিকটা মানবিকতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে, খানিকটা হচ্ছে সমাজ পরিবর্তনের দৃষ্টিভঙ্গি থেকে তারা করেছিলেন। তার ফলে এই 1932-33 সাল থেকেই হাওড়া জেলায় কৃষক সমিতি গড়ে ওঠার একটা প্রচেষ্টা শুরু। আমি তার বিস্তারিত বিবরণে যেতে পারছি না। কমরেড জয়কেশ মুখার্জির লেখা বইতেই যদি অনুসরণ করি, তাতেই তিনি দেখান যে হাওড়া জেলায় সংগঠিত শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন গড়ে ওঠার পর, বিশেষ করে চটকলগুলিতে শ্রমিক আন্দোলন গড়ে ওঠার পরে চটকলের শ্রমিকরাই তারা হচ্ছেন সাহায্য করেন কৃষক আন্দোলন গড়ে তুলতে। আমি এখানে একজনের নাম বলবো, কমরেড মদন দাস। হাওড়া জেলার কৃষক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, একেবারে প্রথম সম্মেলন থেকেই সম্পাদক। কমরেড মদন দাস ছিলেন একজন ব্রিটিশ দারোগা, ওসির ছেলে, গ্র্যাজুয়েশন পাস করেছিলেন, কংগ্রেস কর্মী ছিলেন, পিকেটিং করতেন বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে স্বদেশীর জন্য। পরবর্তীকালে তিনি হাওড়ার চটকলে, আন্দুলের সাকরেলের চটকলে ট্রেড ইউনিয়ন করতে আসেন গঙ্গা পেরিয়ে। ট্রেড ইউনিয়ন করতে করতে শ্রমিকদের সঙ্গে ছাত্রী শ্রমিকরাই তাকে গ্রামে নিয়ে যান এবং গ্রামে যে অবর্ণনীয় শোষণ এবং অত্যাচার, সামাজিক আর্থিক অত্যাচার হতো, যার কোনো প্রতিকার ছিল না, এইটা দেখে কমরেড মদন দাস উদ্যোগী হলেন। কমরেড শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য, তিনি মধ্যবিত্ত পরিবারের, একেবারে পূজারী বামুন পরিবারের সন্তান। তান্ত্রিক পরিবার হিসেবে তাদের খুব সুখ্যাতি আছে, খ্যাতি আছে বলা যায়। তা তিনি এগিয়ে আসেন। এইভাবে মধ্যবিত্ত কিছু কর্মী, তারা কেউ মার্ক্সবাদ থেকে, কেউ স্বাধীনতা সংগ্রামের দিশা থেকে, তারা এগিয়ে এসেন কৃষকদের সংগঠিত করতে চান। জয়কেশ মুখার্জি এই বইতে লিখেছেন যে হাওড়া জেলায় কৃষক সমিতির সূত্রপাত করেছিলেন কমিউনিস্ট পার্টি ও শ্রমিক শ্রেণী। এটা বাস্তবে তাই। তাই হাওড়া জেলার কৃষক আন্দোলন চিরকাল সংগঠিত ট্রেড ইউনিয়ন আন্দোলনের কাছে ঋণী। আমরা 1936 সালে লখনৌয়ে কংগ্রেসের অধিবেশনের পাশাপাশি সারা ভারত কৃষক সভা গঠিত হয় এবং পরে 1939 সালে, তার প্রায় 3 বছর পরে হাওড়া জেলার পাঁচলায় দুজাসা গ্রামে প্রথম কৃষক সম্মেলন হয়, কৃষক সমিতি গঠনের সম্মেলন হয়। তার উদ্যোক্তা কে ছিলেন? দুর্গা চ্যাটার্জি ও হাতেম তাই। দুইজনই ওই এলাকায় বাড়ি, হাতেম তাই ফুরকাই। তারা দুজনেই কিন্তু কংগ্রেস কর্মী ছিলেন, কংগ্রেসের জঙ্গি কর্মী ছিলেন, কংগ্রেসের এক কথায় বলা যায় বামপন্থী কর্মী ছিলেন। ওই সম্মেলন ওনাদের উদ্যোগেই হয়েছিল। শ্রদ্ধেয় বঙ্কিম মুখার্জি, যিনি একাধারে কৃষক ও শ্রমিক আন্দোলনের নেতাও ছিলেন, বড় বাগ্মী ছিলেন এবং অনেক দিন পশ্চিমবঙ্গের যে তৎকালীন বিধানসভা তার মেম্বার ছিলেন, কাউন্সিলের মেম্বার ছিলেন। শ্রমিক নেতা হিসাবে তিনি আসানসোল এলাকা থেকে প্রথম জয়লাভ করেন। তা সেই বঙ্কিম মুখার্জি ছিলেন ডাক্তার ভূপেন্দ্রনাথ দত্ত। সবাই জানেন যে ডাক্তার ভূপেন্দ্রনাথ দত্ত দাদা হচ্ছেন বিবেকানন্দ।
ভূপেন্দ্রনাথ দত্ত মার্ক্সবাদে দীক্ষিত হন এবং তিনি ইউরোপ এবং আমেরিকা ঘুরে শেষকালে ভারতে এসে তিনি কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন, কৃষক আন্দোলনের ধারা গড়ে তোলেন। তার সঙ্গে ছিলেন আবদুল্লাহ বুখারি, শিবনাথ ব্যানার্জি বিখ্যাত সোশ্যালিস্ট লিডার, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন, এবং যে কজন ভারতীয় লেনিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন, তার মধ্যে শ্রদ্ধেয় শিবনাথ ব্যানার্জি অন্যতম। আব্দুল মমিন, যিনি কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিলেন, শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য, সমর মুখার্জি, এরা ছিলেন সেখানে এই সম্মেলনে উদ্যোক্তাদের মধ্যে এবং উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে সভাপতি করা হলো শিবনাথ ব্যানার্জিকে, আর সম্পাদক করা হলো মদন দাসকে। ফলে বুঝতেই পারছেন যে সম্পূর্ণ একটা রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব, তারা কৃষকদের সংগঠিত করার জন্য তাদেরকে হচ্ছে নির্বাচিত করা। প্রথম সম্মেলন থেকে কৃষক সমিতি নির্বাচিত, নেতৃত্ব নির্বাচিত, কেউ ইচ্ছা করলেন নেতা হয়ে গেলেন তা নয়। এই সময় কমিউনিস্টরা ছাড়াও কংগ্রেসের জঙ্গি অংশ বা বামপন্থী অংশ, সোশ্যালিস্টরা এই কৃষক সমিতিতে যুক্ত ছিলেন। 1939 সালে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়। সেই ফরওয়ার্ড ব্লকের মধ্যেও যারা ছিলেন তারা কংগ্রেসের বামপন্থী কর্মীদের একটা অংশ, তারাও কৃষক সমিতিতে যুক্ত হন। পরবর্তীকালে এগুলো বিচ্ছেদ হয়, সেটা অন্য কথা, কিন্তু গঠনটা এইভাবেই হয়েছে। কমরেড জয়কিশোর মুখার্জি তার বইয়ে লিখেছেন, প্রায় 80 জনের বেশি সংগঠক এই সময় হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে কৃষক সমিতি গড়ে তুলেছিলেন। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে তারা খাঁটি কৃষক, তারাই নেতৃত্ব দিয়েছিলেন। 1939 সাল থেকে 74 সাল পর্যন্ত এই 27টা সম্মেলন হয়, তখন প্রায় বছর বছর হতো। 1939 সালে আরেকটা ঘটনা ঘটে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি দেখা গেল? ভারত রক্ষা আইন প্রয়োগ হয়ে গেল, সভা সমিতি সব বন্ধ, কিন্তু কৃষক সমিতিকে বন্ধ করা যায়। তথ্য থেকে দেখা যায় প্রায় 60-70টা সভা, কৃষকদের সভা, বৈঠক সভা, এটা সাকরাইল এলাকাতে, কেবল সাকরাইল এলাকাতেই হয়। বিষয় কী ছিল? পাটের দাম পড়ে গিয়েছিল, জিনিসপত্রের দাম আগুন হয়ে গেছে। তো এইগুলো নিয়েছে শুরু হয়। সমর মুখার্জি, ডক্টর কেশব সরকার, সমর মুখার্জির ভাই কালী মুখার্জি, এরা পাটের দামের জন্য বাধার জন্য আমতায় মিটিং করে। এই অপরাধে তাদের 1 বছর জেল হয়। আন্দুলের রাজবাড়ি ও মৌরির রাজবাড়িতে, মৌরির জমিদার বাড়িতে কৃষকরা ডেপুটেশন দেয়। তাদের ফসল নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টিতে, জমিদাররা ঘাবড়ে যায়, কিছু ঘটে, কিন্তু তারা বলে আমরা অসহায়, ব্রিটিশ সরকার যদি খাজনা মকুব করে আমরা মকুব করব। এটা একটা জয়। আরেকটা আন্দোলন হয়, গ্রামের সমস্ত হাট বাজার, কৃষকরা যেখানে অনাজ বিক্রি করত, ফসল বিক্রি করত, সেখানে 11 থেকে 13 দফা হচ্ছে ট্যাক্স তাদের কাছ থেকে নেওয়া। ফলে তারা খুব বেশি লাভ নিয়ে বাড়ি ফিরতে পারত না। ফলে তাদের মধ্যে বিক্ষোভ প্রবাহিত হয়। কৃষক সভার কর্মীরা বিভিন্ন জায়গায় উদ্যোগ নেন। তারপরে এই তোলা ফোলা বন্ধ হয়ে যায়। ঈশ্বরের নামে নাকি তোলা নেওয়া হয়, বারোয়ারি পুজোর জন্য তোলা নেওয়া হতো, মনসা পুজো ইত্যাদির জন্য তোলা নেওয়া হতো, ঝাড়ুদারের জন্য তোলা নেওয়া হতো, নানা নামে জমিদার এবং যারা লিজ নিতেন হাট, তারা এইসব বাড়তি রোজগার করতেন। তাই কৃষকদের বিক্ষোভ, এই বিক্ষোভের ফলে এই তোলা বহুলাংশে বন্ধ হয়ে গেল বা সংকুচিত হল। যুদ্ধের সময় জিনিসের দাম খুব বেড়ে গেল, মজুতদারি বেড়ে গেল, কালোবাজারি বেড়ে গেল, কেরোসিন পাওয়া যাচ্ছিল না, খুচরো পয়সা পাওয়া যাচ্ছিল না, ফসলের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেল, আরও বেশি বেড়ে গেল কোনো কোনো জায়গায়। কৃষকদের বিক্ষোভ শুরু হলো, আন্দোলন হলো। এই সময় আবার আগস্ট আন্দোলন শুরু হলো।
42 কংগ্রেসের নেতারা বন্দী, কিন্তু মানুষ বিক্ষোভ নয়। এইরকম অবস্থায় বন্দীদের মুক্তির দাবিতে কৃষক সমিতি এই সংগ্রামে নেতৃত্ব দেয়, যে কংগ্রেস বন্দী কংগ্রেস নেতাদের মুক্তি দিত। তখন কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস, আজকের কংগ্রেস, সব দলই সেই কংগ্রেসের মধ্যে ছিল। তা বন্দী মুক্তি আন্দোলনে কে আমরা কি বলব, একটা পুরোপুরি রাজনৈতিক আন্দোলন। তাহলে কৃষক সভার মঞ্চ থেকে একই সঙ্গে আশু দাবির আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন উভয়ই সংগঠিত। পরবর্তীকালে স্বাধীনতার পরে জমিদারি প্রথা উচ্ছেদের যে আশ্বাস জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পাওয়া গিয়েছিল, সেটা উচ্ছেদ হলো। ফলে তার জন্য আন্দোলন শুরু হলো, উদ্বাস্তুরা এলেন, তাদের জন্য আন্দোলন শুরু হলো। তাই জমির আন্দোলন, উদ্বাস্তুদের আন্দোলন, বর্গাদারের আন্দোলন, তেভাগার আন্দোলন, এগুলো সব বাড়তে গেল। হাওড়া জেলায় 1939 সালে তেভাগার আন্দোলন, মাছিলায় গুলি চলল, ঘাটালে জগৎবল্লভপুরে গুলি চলল, মায়েরা শহীদ হলেন, কানপুরে গুলি চলল। পরে হাওড়া জেলায় 3টে বড় জায়গায় এসব আন্দোলন হল। আবার একই সময় 48-এ তখন এলানবেরি কারখানার ধর্মঘট, সেই ধর্মঘটের শ্রমিকরা তারা আত্মগোপন করে আছে, ঝোপঝাড় ওই জলাবনে, সেইখানে তাদের খোঁজে গুলি চলল, অসহায় কিছু জেলে মারা গেলেন। তো এইভাবেই হচ্ছে স্বাধীনতার পরে পরে এই হত্যাগুলো। স্বাধীনতার আগেই হচ্ছে কৃষক আন্দোলনের প্রথম শহীদ হাওড়া জেলা শামপুরে তেভাগা আন্দোলনের আগে একটা আন্দোলন হয়েছিল বাবুজি প্রথাগত আন্দোলন। বাবুজি প্রথাটা ছিল এই, ফসলের অর্ধেক জমির মালিকরা নিয়ে নিতেন, অর্ধেক কৃষকের জন্য ছিল। শামপুরে আবার কি ছিল, আরো 10% বাড়তি জমি জায়গা নিতেন, এটাকে বলে বাবুকে সম্মান দেখাবার, অর্থাৎ শোষণের নানা কায়দা। তার বিরুদ্ধে আন্দোলন হলো। সেখানে কৃষক সভার কর্মী তিনি অস্বীকার করলেন বাবুজি দিতে, জমিদার তাকে গুলি করে মারল। এই প্রাণকৃষ্ণ মান্না হাওড়া জেলায় প্রথম শহীদ। তখন ওদের স্বাধীন হয়নি। 1947 সালের জানুয়ারি মাসে 8ই জানুয়ারি গুলি করা হলো তাকে। তা পরপর এই যে ছোটোখাটো আসল স্থানীয় দাবির আন্দোলন, এগুলোর সঙ্গে পরবর্তীকালে এসে জড়িত হল জমির আন্দোলন। এই জমির আন্দোলন, তেভাগার আন্দোলন, এই সব মিলিয়ে যখন গোটা বাংলা জুড়ে বা পশ্চিম বাংলা জুড়ে একের পর এক সংগ্রামগুলি তৈরি হলো, হাওড়া জেলার কৃষক আন্দোলন এই স্রোতে মিশে গেল। ফলে খাদ্যের আন্দোলনে হাওড়া জেলার কমরেডরা শহীদ হয়েছেন, কৃষকরা শহীদ হয়েছেন। কাজের জন্য আন্দোলনে, ফুড ফর ওয়ার্কের জন্য আন্দোলনের সংগ্রাম। যুদ্ধের সময় হাওড়া জেলার কৃষকরা আরেকটা কাজ করে। ওই সময় গ্রামাঞ্চলে না অনেক জায়গায় আগুন লেগেছে। সেই আগুন নেভাবার জন্য কলকাতা কর্পোরেশনের থেকে দমকল নিয়ে গিয়ে কৃষক সভার কর্মীরা এই আগুন নেবার, প্রশাসনের খানিকটা সাহায্য তো পেয়েছিলেন, কিন্তু স্থানীয় প্রশাসনে কোনো ভূমিকা ছিল। ফলে কৃষক নেতাদের একটা প্রেস্টিজ, সম্মান, মর্যাদা কৃষক কেন গ্রামের সাধারণ মানুষের কাছে বেড়ে গেল। আরেকটা কৃষক সভার নেতারা করেছিলেন, সেটা হচ্ছে নিকাশি আন্দোলন। কান্দুয়া ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল, কান্দুয়ার জল নিকাশি আন্দোলন। কান্দুয়া বিশাল এলাকা, হাওড়া জেলায় যা ফসল উৎপাদিত হয় তার 3 ভাগের 1 ভাগ কান্দুয়াতে। এত বড় মাঠ, বাদার জলা, কান্দুয়ার জলা, এগুলো সংস্কার করা। এই সংস্কারের দাবিতে কৃষকরাই আন্দোলন করেন, যাতে ফসল ভালো ফলাতে পারে। ফলে তার জন্য সম্মেলন হয়, মিছিল হয়, মিটিং হয়, নানা ধরনের আন্দোলন করে। তাই সেচ নিকাশির আন্দোলন, ফসলের দামের আন্দোলন। লক্ষ্য করবেন
প্রথম যে আন্দোলনটা হয়েছিল পাটের দামের দাবি, ফসলের দামের যে আন্দোলন আজকে হচ্ছে, সেই আন্দোলন হাওড়া জেলায় প্রথমেই করেছিলেন সমর মুখার্জির নেতৃত্বে। ফলে এগুলো সংগঠিত আন্দোলনের ফল। আজকে তাই এগুলো সাধারণ দাবিতে পরিণত হয়। কৃষক যে দলকেই ভোট দিক, যাকেই সমর্থন করুক, তারা কিন্তু ফসলের দামের আন্দোলনে এক কাট্টা, তারা মজুরির ক্ষেত্রে এক কাট্টা, তারা চাষের যে বিভিন্ন জিনিস লাগে, সার, কীটনাশক ইত্যাদি, এগুলোর দাম কমাবার জন্য এক কাঠা, বিদ্যুতের খরচ কমাবার জন্য এক কাঠা। তাই কৃষকদের ঐক্য কেবলমাত্র রাজনৈতিক ভোট কোন দিকে পড়ে এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। হাওড়া জেলার কৃষক সমিতি, সংগঠিত কৃষক আন্দোলন বরাবর এই পথেই চলেছে। যুক্তফ্রন্ট সরকার গঠিত হওয়ার পরে হাওড়া জেলায় জমির আন্দোলন সবচেয়ে বড় জমির আন্দোলন। হাওড়া জেলায় জমির আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, জগৎবল্লভপুরে হাওড়া জেলায় প্রায় 2000 বিঘে জমির এক মালিক, অন্য মালিকরা ছিলেন কম ছোটোখাটো কম জমির মালিক, কিন্তু অল্প জমির মালিক হলো 10 বিঘে 12 বিঘে খাস জমি দখল করে রেখে দিয়েছে এমন মালিকের বিরুদ্ধে আন্দোলন। ফলে বড় জমির জন্য বিষয় ছিল না, ছিল জমিদারি যে সিস্টেম, জমিদারি যে সামাজিক বিভাজন, অবজ্ঞা, এই সব কিছুর বিরুদ্ধে একটা সামাজিক ঘৃণা কৃষকদের মধ্যে তৈরি হয়েছিল, ক্ষোভ তৈরি হয়েছিল। তারই পরিণতিতে দেখা যাবে 1 বিঘে জমির আন্দোলনে 1000 কৃষক গিয়ে হাজির হচ্ছে, তারা কেউ জমি পাবে না, হয়তো একজন পাবে। তাই জমিদারকে, জমিদারি অধ্যক্ষকে শায়েস্তা করতে হবে, এই দিক থেকে তারা এগিয়েছিলেন। এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সবগুলি দিক এই আন্দোলনগুলিতে ফুটে উঠেছিল। কৃষক আন্দোলনের তৎকালীন নেতারা এইভাবেই শিক্ষিত করেছিলেন। এটা ছিল ব্রড বেস। খাস জমির আন্দোলনের পরবর্তীকালে যুক্তফ্রন্ট সরকার যখন গঠিত হলো, তখন একটা আন্দোলন হলো, সে আন্দোলন হচ্ছে বর্গার রেকর্ডের আন্দোলন। ভূমি সংস্কারের সাফল্য, সরকার ভূমি সংস্কার করল, তার সাফল্য যাতে পাওয়া যায়, ঋণের জন্য আন্দোলন, একের পর এক আশু দাবির আন্দোলন হচ্ছে কৃষকদের আন্দোলনে পরিণত হল। সেই কৃষক সভার আন্দোলন আজকে গত 10 বছরে কৃষক সভার আন্দোলন একটা নতুন বিস্তৃতি লাভ করেছে। ঠিক 2019 সালে হাওড়া জেলা কৃষক সমিতি মেদিনীপুর, 2 মেদিনীপুর, হুগলি মিলিতভাবে রূপনারায়ণ বাঁচাও আন্দোলন। রূপনারায়ণ বাঁচাও আন্দোলনে তারা ব্যাপক সাড়া পেয়েছে। আবার এই প্যান্ডেমিকের জন্য এই আন্দোলন স্থগিত হয়ে গেছে, কিন্তু সরকারি প্রশাসনের কাছে দাবি করা, প্রস্তাব রাখানো, এই সব কাজ চলছে। আবার খানিকটা সুযোগ যখনই পাওয়া যাবে আবার রূপনারায়ণকে রক্ষা করার আন্দোলনটা করতে। ওই আন্দোলনের দাবিগুলি এত সঠিক ছিল যে দেখা যায় যে শামপুরে 78-এর পরে আর কোনো বন্যা হয়নি, 2020 সালে সেখানে রূপনারায়ণে পাড় ছাপিয়ে বন্যা হয়ে গেছে। অর্থাৎ যে শামপুর বাগনান ছিল বন্যা মুক্ত, সেটা একটা স্থায়ী বন্যার মুখ অতিক্রম করছে। স্বাভাবিকভাবে কৃষক সভাকে আন্দোলনে নামতে হয়েছে এবং তারা অকুণ্ঠ সমর্থন এমনকি শাসক দলের অনুগামীদের কাছ থেকে পেয়েছে। তাই হাওড়া জেলার কৃষক আন্দোলনগুলির বৈশিষ্ট্যটাই হচ্ছে এই, কৃষক এবং গ্রামীণ জনগণের স্বার্থে, কৃষক, ক্ষেতমজুর তাদের স্বার্থে। বর্তমানে হাওড়া জেলা কৃষকের সামনে অনেকগুলি ইস্যুর সামনে এসে গেছে, যেমন ফসলের দাম একটা আছে, ব্যাপক ফুল চাষ হচ্ছে বাগনান এলাকায়, বিশেষ করে বাগনান 2 এবং বাগনান 1 নম্বর ব্লকে। সেখানে মাথা পিছু জমি কম, তাই প্রতিদিন আয় করতে হবে। ওরা ফুল চাষ, চারা চাষে চলে গেছে, 1 বিঘে 2 বিঘে 3 বিঘে জমির উপরে দাঁড়িয়ে তারা করছে। অন্য সবজি ফসল দামের স্থিরতা নেই,
সবজি ফসল সব জায়গায় ভালো হয় না এবং তার খরচও অনেক। আজকাল সবজির বীজ হচ্ছে হাইব্রিড বীজ আপনাকে হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়। পোকামাকড় তার উৎপাত আছে, তার জন্য কীটনাশক কিনতে হয়। তাই এত খরচ করে বাজারে গিয়ে বাজারে দাম না পেলে কৃষক সর্বশান্ত হয়ে যাচ্ছে। ফলে ওখানকার কৃষকরা বেছে নিয়েছেন ফুল চাষ বাড়ছে, চারা চাষ বাড়ছে। আবার কৃষকদের একটা অংশ প্রাণী পালনে চলে গেছে, তারা মুরগি চাষ এই দিকে চলে গেছে। কিছু জায়গায় নতুন করে দেখা যাচ্ছে যে নিচু জায়গা ভালো চাষ হচ্ছে না, তারা পুকুর কেটে পাড়ে সবজি আর পুকুরে মাছ চাষ শুরু করেছে। তাই কৃষি পদ্ধতিতে নানা রকম পরিবর্তন আসছে, কিন্তু ভয়ঙ্করভাবে যে শোষণটা আবার ফিরে এসেছে তা হলো মাইক্রোফিন্যান্স চটা হারে সুদ নেয়। মাইক্রোফিন্যান্স কৃষকদেরই একটা অংশকে, তাদের পরিবারের মেয়েদেরকে সংগঠিত করে কেউ যদি ঋণ খেলাপি হয়ে যায় তার বাড়িতে নির্মম অত্যাচার করে। বাইরের গুন্ডা পাঠাতে হয় না, মস্তান পাঠাতে হয় না, যারা ঋণ গ্রহীতা তারাই যান তাদের নিজেদের ঋণ পাওয়ার সাথে। অর্থাৎ কৃষক আন্দোলন, সংগঠিত কৃষক আন্দোলন যা করেছিল তাদের মধ্যে একটা ঐক্যবোধ, সামাজিক সম্প্রীতি ইত্যাদি গড়ে তুলেছিল। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা মাইক্রোফিন্যান্সের চাপে সেখানে ইন্ডিভিজুয়াল নিজের অস্তিত্ব বাঁচাও, তারা এককভাবে নিজেকে বাঁচাবার জন্য আরেকটা হচ্ছে সমস্যায় ভুগি আরেকটা কৃষকের বাড়ির দরজা নিয়ে টানাটানি করতেও কিছু পাওয়া হচ্ছে না। কৃষক আন্দোলনে আরেকটা ক্ষতিকারক জিনিস এখন এসে গেছে, পঞ্চায়েত যেহেতু তৃণমূলের দখলে জোর জবরদস্তি করে, সবাই জানি আমরা, এই পঞ্চায়েতগুলিতে মানুষকে সুবিধাবাদী করে দেওয়ার যুক্তি। 100 দিনের কাজ না করে কি করে পয়সা পাওয়া যায়, এই পয়সার কাটমানি হয় ব্যাপকভাবে শুরু হয়েছে। কৃষকদের একটা অংশকে লুম্পেনে পরিণত করা, কৃষক পরিবারের সন্তানদের লুম্পেনে পরিণত করা, গ্রামের মস্তানে পরিণত করা, তার একটা প্রয়াস চলছে। তার সঙ্গে হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন। এই সেদিক থেকে আরএসএস আবার অন্যভাবে চেষ্টা করছে, তাই মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে, মিথ্যা আশ্বাস, মিথ্যা মোহ জাল তৈরি করে বিভ্রান্ত করার একটা প্রয়াস চলছে। তাই আজকে কৃষক আন্দোলনের কর্তব্য আরও অনেক গুণ বহুমুখী হয়ে গেছে। হাওড়া জেলার কৃষক সম্মেলন সদ্য অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে গুরুত্বের বিষয় হচ্ছে এই, হাওড়া জেলার কৃষক আন্দোলনের প্রায় 100 প্রতিনিধি হাজির, প্রচণ্ড দুর্যোগের মধ্যে। এটা থেকে একটা জিনিস বোঝা যায়, কৃষক সভার কর্মীরা তারা একটা বড় ধরনের আন্দোলন চলছে, দাবি আদায় করার আন্দোলন চলছে, একটা পরিবর্তন চাইছে। নির্বাচনের কায়দা কানুনের মধ্য দিয়ে হয়তো সবটা বোঝা যাবে না, কিন্তু জীবন জীবিকার সংগ্রামে তার একটা প্রত্যক্ষ পরিচয় পাওয়া যাচ্ছে। আগামীকাল থেকে রাজ্য কৃষক সভার সম্মেলন হাওড়া জেলায় কৃষক সমিতি ডাক দিয়েছে, আমরা কৃষকদের অর্থে হচ্ছে সম্মেলন পরিচালনা করব। তাই তারা প্রায় বেশিরভাগ 80 থেকে 90% অর্থ তারা সংগ্রহ করছেন কৃষকদের বাড়ি বাড়ি দিয়ে, এবং এই কাজে তারা সাফল্য পাচ্ছে। সম্প্রতি উদয়নারায়ণপুরে বন্যা হয়ে গেছে, আমতা 2 নম্বর ব্লকে বন্যা হয়ে গেছে। এই বন্যার মধ্যেও দাঁড়িয়ে উদয়নারায়ণপুরের কৃষক সমিতি এবং আমতা 2 নম্বর ব্লকের কৃষক সমিতি তাদের যত কৃষক পরিবারে যাওয়ার কথা ছিল তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এবং কৃষকরাও এই দুর্দশার মধ্যেও তার একটা পরিত্রাণের পথ খুঁজে পাওয়ার জন্য কৃষক সভাকেই বেছে নিয়েছেন। তাই তারা সাধ্যমতো, তারা সাধ্য অতিরিক্ত সাহায্য করে এই সম্মেলনকে সফল করার জন্য অর্থ সামগ্রী দিয়ে তারা এগিয়ে আসছে। এইটাই হচ্ছে আসার কথা। কৃষকদের একটা বড় অংশের কাছে সম্মেলনের বার্তা পৌঁছানো থেকে শুরু করে আর তাদের সমর্থন আদায়ের মধ্য দিয়ে এই সম্মেলন একটা নতুন সাফল্যের দিক, একটা নতুন পথের দিক দেখিয়ে দিচ্ছে যে আমরা তৈরি আছি,
সংগঠন তারা আহ্বান জানান, এই মনোভাবটাই কৃষকদের, হাওড়া জেলার কৃষকদের বেরিয়ে এসেছে। সবাইকে লাল সালাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করি।